ওয়ানডে সিরিজে বাংলাদেশ যে প্রতিপক্ষের বিপক্ষেই খেলে না কেন, ব্যাক অব দ্য মাইন্ডে থাকে ২০২৭ বিশ্বকাপ। ওই বিশ্বকাপের প্রস্তুতি এবং সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ব্যাপারটা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাও ব্যতিক্রম ছিল না এবং ভীষণ দুর্বল এই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতাটা ছিল প্রত্যাশিত। সেই ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে আমরা ৯ থেকে উপরে উঠতে পারতাম না, কিন্তু রেটিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আমরা বেশ কিছুটা ব্যবধানে এগিয়ে যেতে পারতাম, একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ থাকতো। সেটা তো আর হলো না, কেননা নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছে, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে আমরা ফিরেছি। এখন তৃতীয় ম্যাচ জয়ের চ্যালেঞ্জ আমাদের সিরিজ জয়ের জন্য যেমন, ঠিক তেমনিভাবে রেটিং যেন আমাদের আরও না কমে যায় সেই কারণেও। না, এই ম্যাচটা জিতলে আমাদের রেটিং বাড়বে না। এই মুহূর্তে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে যে ৯ নম্বরে আছে, আমরা ৯ নম্বরেই থাকবো। নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও 9 নম্বরে থাকবো, লাস্ট ম্যাচে হারলেও 9 নম্বরে থাকবো। কিন্তু যদি আমরা হেরে যাই, সেক্ষেত্রে আমাদের এখন যে রেটিং রয়েছে ৮১, সেইটা কমে ৭৯ হয়ে যাবে। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং সেই ক্ষেত্রে ৭৭, তাদের আরও কাছাকাছি আমরা চলে যাব, পিছিয়ে যাব। কিন্তু যদি আমরা এই লাস্ট ম্যাচটা জিতি, তাহলে সিরিজ জয়ের পাশাপাশি আমাদের রেটিং যে ৮১ আছে, ৮১ই থাকবে, এখান থেকে বাড়বে না হয়তো, কিন্তু এই যে দুইটা রেটিং কমলো না, এটাও তো কম প্রাপ্তির জায়গা নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তৃতীয় টি-20 ম্যাচটা তাই বাংলাদেশকে জিততে হবে, মেহেদী হাসান মিরাজের দলকে জিততেই হবে। ওই চ্যালেঞ্জ দিয়েই শুরু করছে এবং সেই চ্যালেঞ্জে আসলে কাদেরকে নিয়ে আমরা মুখোমুখি হব, কোন 11টা খেলবে, সেইখানে পরিবর্তনের সম্ভাবনার জায়গা কতটায়, সবকিছু মিলে একটু আলোচনা করতে চাই। দেখুন, এই সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেছিলেন যে সবাই আসলে সুযোগ পাবেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে আমাদের এত এত সিরিজ রয়েছে যে প্রত্যেকেই সুযোগ পাবেন, কিন্তু আমরা এই মুহূর্তে যেই ব্যাপারটা রয়েছে, সামনেই যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি যে আসলে ঠিক লং রানে ভাবতে পারছি কিনা, ওইটা নিয়ে আমার প্রশ্নের জায়গা রয়েছে। যেই কারণে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা আমার কাছে পছন্দ হয়নি। আমার কাছে মনে হয়েছে যে ওইটা করে আমরা জিতেছি, ম্যাচ জিতেছি, রান তাড়া করে জিতেছি, কিন্তু এইটা যদি আসলে স্ট্যাবলিশ হয়ে যায়, লং রানে গিয়ে বাংলাদেশকে আসলে ভুগতে হবে। ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় সেটা আসলে হয় না, হওয়ার আসলে হতে পারে না, হওয়ার কোনো কারণ নাই। তাহলে এই সিরিজে যে তৃতীয় ওয়ানডে ম্যাচ, যেইটা আসলে সিরিজ ডিসাইডার, সেইখানে কি আমাদের টিম ম্যানেজমেন্ট একটু সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন? মানে নিজেরা যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে কি ব্যাক করতে পারবেন? সিলেকশন প্যানেল হাবিবুল হাসান সুমন ভাইয়ের নেতৃত্বাধীন, তারা তো এখন 11 নির্বাচনেরও পার্ট, এই সিরিজ থেকেই সেটা শুরু হয়েছে। তাহলে সেই জায়গাটাতে তারাও তো তাদের দায়টা এড়িয়ে যেতে পারেন না। কেন আমি এই কথাগুলো বলছি? দেখুন, দ্বিতীয় ম্যাচটাতে আমরা জিতেছি, ১৯৯ রান চেজ করে আমরা জিতেছি, কিন্তু আমাদের যে ব্যাটিংয়ের, বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা কোনটা? মিডল অর্ডার। এটার সঙ্গে আমরা সবাই একমত হব। মিডল অর্ডারটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা। যে মিডল অর্ডার আমরা কাউকে খুঁজে পাচ্ছি না, সেটা এমন মাত্রাতেই যে অবসরে যাও মুশফিকুর রহিমকে পর্যন্ত ফেরানোর আলোচনা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জায়গা থেকে হয়। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ সেটা প্রেস কনফারেন্সে পর্যন্ত বলেছেন। সেই মিডল অর্ডার আমরা সেকেন্ড ম্যাচটাতে কি করলাম? দুইজন মেকশিফট মিডল অর্ডার ব্যাটসম্যান দিয়ে আমরা খেলালাম। নাম্বার 4-এ নাজমুল হাসান শান্ত, নাম্বার 5-এ লিটন দাস। আপনি আমাকে বলেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কি আপনি বাংলাদেশের মিডল অর্ডারে এই দুইজনকে দেখেন? হ্যাঁ, এই দুইজন ধরেন গত ম্যাচের হিসাব যদি করেন, শান্ত ১৩ ম্যাচ পরে 50 পেয়েছে, তো শান্ত কি ৪ নম্বর ব্যাটসম্যান হয়ে গিয়েছে? বা লিটন এই যে ওয়ানডে ফরম্যাটে তিনি জায়গাটা হারিয়েছিলেন ৭ ম্যাচে ১৩ রান করে, তারপরে ফিরে যে এই যে ৪-৫ নম্বরে খেলছেন, সেইখানে ৩টা 40-এর ইনিংস রয়েছে, তিনি কি মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে গেছেন? আমার কাছে ভাই সেটা মনে হয় না। ফলে আমরা ওই যে বলি বটে ২০২৭ বিশ্বকাপের কথা, কিন্তু সবসময় আমরা শুধুমাত্র এই সিরিজটা, এই ম্যাচটার দিকে সবচেয়ে বেশি করে মনোযোগ দেই। এমনভাবেই মনোযোগ দেই যে আমাদের ওই দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, ওইখানে যে সাফল্য পাওয়ার সম্ভাবনা, সেই জায়গাটা অনেকখানি কমে যায় বলে আমার কাছে মনে হয়। আবার দেখেন, তাওহিদ হৃদয় একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান এই টিমটার, তাকে গত ম্যাচটাতে আমরা ৬ নম্বরে খেলেছি, সেইখানে তিনি ৩০ রানের অপরে যদি একটা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন, তাতে করে কি তাওহিদ হৃদয় দলের ফিনিশার হয়ে গেলেন? সেই ফিনিশারের রোলটা কি তাকে এখন থেকে দেওয়া হবে? মানে আমরা তো আসলে সাফল্য দিয়ে প্রভাবিত হই, আমরা ব্যর্থতা দিয়েও প্রভাবিত হই, আমরা অ্যাবসলিউটলি লাস্ট ম্যাচের পারফরমেন্স দিয়ে প্রভাবিত হই, সেটা ভালো হোক খারাপ হোক। ফলে লাস্ট ম্যাচে যখন বাংলাদেশের ব্যাটিং অর্ডার ম্যাচ জিতিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জটা টিম ম্যানেজমেন্ট করতে পারবে কিনা, ওটা নিয়ে আমার ডাউট রয়েছে।
এখন আমি এই আলোচনাটা গত ম্যাচ শেষে একটা ভিডিওতে করেছিলাম, অনেকে তখন কমেন্টস করেছেন ভাই আপনার সমাধানটা কি? আমার সমাধানটা হচ্ছে গিয়ে সিম্পল, যেই প্রথমত হচ্ছে গিয়ে আপনি যখন টিম সিলেক্টটা করবেন সেই টিম সিলেকশনটা হওয়া উচিত হচ্ছে গিয়ে পজিশন ওয়াইজ। লেটসে হচ্ছে গিয়ে যে ওপেনারদের ওই ওপেনিং পজিশনের জন্য বিবেচনা করা উচিত, বা টপ অর্ডার আমরা ধরতে পারি যে টপ 3 নাম্বার 1 2 3 এই টপ অর্ডারের জন্য হচ্ছে গিয়ে একটা সিলেকশন হবে, মানে ওই যেই ব্যাটসম্যানদের হবে তাদের ওই পজিশনের জন্যই বিবেচনা করা হবে। মিডল অর্ডার বলতে আমি 4 এবং 5 মিডল অর্ডারের মূল জায়গাটা সেই পজিশনের ব্যাটসম্যানের কথা বুঝি, এবং ফিনিশার ধরেন 6 7 সেই ব্যাটসম্যানের পজিশনের ব্যাটসম্যানের কথা বুঝি। এখন সেই জায়গাটা থেকে আমরা যে স্কোয়াডটা নির্বাচন করেছি সেই জায়গাটাই আসলে ঠিক ছিল না, কারণ আফিফ হোসেন ধ্রুবকে এখানে ফিনিশার রোলে দেওয়া হয়েছে। আমরা এখানে বাধ্য হয়েছি, আপনি বলতে পারেন যে না গত সিরিজ পাকিস্তানের সঙ্গে সিরিজে আমরা যে তার আগের সিরিজ থেকে 3জন 6-7 নম্বর ব্যাটসম্যানকে বাদ দিয়ে দিয়েছি, নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে দিয়েছি, জাকের আলী অনেককে বাদ দিয়ে দিয়েছি, শামীম পাটোয়ারিকে বাদ দিয়ে দিয়েছি। এখন এরপরে যখন আমরা স্কোয়াডটাই এরকম হয় তখন তো সেই স্কোয়াডে যারা থাকেন তাদেরকে ব্যাক করতে হবে। সো আফিফকে প্রথম ম্যাচে খেলানো হয়েছে, খেলানোর পর তিনি সেই জায়গায় ব্যর্থ হয়েছেন। মানে আমি বলছি যে যেই স্কোয়াডটা হয়েছে সেখানে তো আর আমি বাইরে থেকে এনে কাউকে খেলাতে পারি না, যেই স্কোয়াড হয়েছে সেখান থেকে আমাকে খেলাতে হবে। তো প্রথম ম্যাচে আফিফ যে ব্যর্থ হয়েছেন 49 বলে 27 রান করার পর তিনি যে একাদশ থেকে বাদ পড়লেন, তার জায়গায় সৌম্য সরকারকে নেওয়া হলো, সৌম্যকে 3 নম্বরে খেলে প্রত্যেকে যে এক ধাপ করে ব্যাটিং অর্ডারে পিছিয়ে দেওয়া হলো, সেটা কি আসলে ফেয়ার হয়েছে কিনা? আমার কাছে মনে হয় ফেয়ার হয়নি। সমাধানটা কি সেটাই তো বলবেন, এটাই অনেকে প্রশ্ন করেছেন ভাই তাহলে এই ব্যাটিং অর্ডারের সমাধানটা কি? আমার হিসাবটা প্লেন অ্যান্ড সিম্পল। আপনি টপ অর্ডারের যেই 3জন আপনি খেলাবেন, নাম্বার 1 2 3 ওপেনার, তারপরে হচ্ছে কি 2 ওপেনার এবং নাম্বার 3, সেই জায়গাটাতে আপনার আমার বিবেচনায় আছে হচ্ছে গিয়ে এইখানে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এই 4 জনের 3জনকেই আপনার টপ অর্ডারে খেলাতে হবে। এই 3-এর বাইরে আপনি এদেরকে নামানোটা ফেয়ার হয় বলে আমার কাছে মনে হয় না। তাহলে এখানে আমরা কি করতে পারি? এইখানে আমি মনে করি যে তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্য সরকারকে ওপেন করানো উচিত, সাইফ হাসানকে বাদ দেওয়া উচিত। বলতে পারেন সাইফ হাসান তো সিরিজে প্রথম ম্যাচে 50 করেছে, তাকে বাদ দেয় কিভাবে? ভাই এর চেয়ে ভালো পারফর্ম করে সৌম্য সরকারও বাদ পড়েছেন। তো সৌম্য সরকারের বেলায় যদি সেইটা ঠিক হয় তাহলে সাইফ হাসানকে বাদ দেওয়াটাও ঠিক হবে। ফলে আমি এই জায়গাটাতে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকে ওপেনিংয়ে দেখি, এবং নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্তকে দেখি। যতই তিনি গত ম্যাচে নাম্বার 4-এ নামে 50 করুন না কেন, ওই ক্র্যাম করে তিনি বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু এই ম্যাচ খেলা নিয়ে মনে হয় না তার কোনো সংশয়ের জায়গা রয়েছে, তিনি আসলে খেলার জন্য ফিট। এবং সেই ক্ষেত্রেই নাম্বার 4-এ আপনি লিটন দাসকে খেলানো উচিত, এবং নাম্বার 5-এ তাওহিদ হৃদয়, যেহেতু তাওহিদ হৃদয় আমাদের অনলি রেকগনাইজড মিডল অর্ডার ব্যাটসম্যান, তাকে ওই জায়গাটা দিতে হবে। তো নাম্বার 6-এ সেই ক্ষেত্রে আমরা কি করব? নাম্বার 6-এ প্রথম ম্যাচটাতে যেইখানটাতে আফিফ হোসেন ধ্রুবভাবে ব্যর্থ হয়েছেন তাকে কি আবার ফিরিয়ে আনা হবে? আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দিতে পারেন। হ্যাঁ, অঙ্কনও এই ফিনিশার না, কিন্তু যখন আপনি যেই স্কোয়াডটা নিয়েছেন সেই স্কোয়াডে প্রত্যেকটা পজিশনের জন্য কিন্তু প্লেয়ার নাই। এটা কিন্তু ক্রিকেটের স্কোয়াড, এটা কিন্তু ফুটবলের স্কোয়াড না। ফুটবলের স্কোয়াডে তো আগে তো 23 জন থাকতো, 23 জনের মধ্যে হচ্ছে গিয়ে বেসিক্যালি হিসাবটা ধরো তো প্রত্যেকটা পজিশনে একজন করে বিকল্প খেলোয়াড়, এবং গোলকিপার পজিশনে 2 জন বিকল্প খেলোয়াড়। এখন তো আসলে 26 জনের স্কোয়াড হয়, তারপরে আমি যদি প্রত্যেকটা পজিশন কাভার করে। ক্রিকেটে তা না, ক্রিকেটে 15 জনের স্কোয়াড হয়, সেই 15 জনের স্কোয়াডে ওইখানটা হচ্ছে গিয়ে যে একটা চাং ধরে ধরে ওই বিকল্পটা থাকে, ধরেন টপ অর্ডারের জন্য একজন বিকল্প, মিডল অর্ডারের জন্য একজন বিকল্প। সো ওইভাবে আমাদের আসলে বিবেচনা করতে হবে, এবং সেইখানে আমি মনে করি মাহিদুল ইসলাম অঙ্কনকে 6 নম্বরের সুযোগ দেওয়া উচিত। দলের সঙ্গে কেন ক্যারি করছি তাকে অঙ্কনকে আমরা মানে সিরিজের পর সিরিজ ক্যারি করছি, অথচ খেলাবো না। আমরা পাকিস্তান সিরিজে তাকে খেলাই নাই, এই সিরিজেরও 2টা ম্যাচ তাকে খেলালাম না। তাহলে তাকে আসলে স্কোয়াডে নেওয়ার দরকারটা কি ছিল? স্কোয়াডে নেওয়ার কোনো দরকার ছিল না। বলতে 6 নম্বর ব্যাটসম্যান অঙ্কন না, হয়তোবা সেই ওয়ানডে ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি নাম্বার 4 টোরের দিকেই খেলেন, মিডল অর্ডারেই খেলেন, কিন্তু এই স্কোয়াডে যখন নেওয়া হয়েছে সেই সুযোগটা আপনি তাকে দিবেন না। এবং ওই জায়গায় আমাদের মনে রাখতে হবে 2024 বিপিএলে অঙ্কন কিন্তু মোটামুটি নাম্বার 6 অ্যান্ড বিলোতে খেলে খুব ভালো পারফর্ম করেছিলেন, 175 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন, এবং বেশ রান তিনি 300+ স্কোর তিনি করেছিলেন। টি20 ফরম্যাট এটা, কিন্তু বাংলাদেশে তো শেষ পর্যন্ত যে হোয়াইট বল ক্রিকেট। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে নাম্বার 6-এ মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হচ্ছে, এবং নাম্বার 7 জায়গাটা তো আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের রয়েছেনই। এবং মিরাজের গত ম্যাচের যে ব্যাটিং পারফরমেন্স সেটা আসলে অনেক ক্রিটিসিজম ড্র করেছে, সেইটা আমার কাছে টু সাম এক্সটেন্ট আনফেয়ার মনে হয়। 25 বলে 8 রানে অপরাজিত ছিলেন মিরাজ। আসলে ওই সময় বাংলাদেশের প্রয়োজনীয়তাটা কী ছিল? আমরা 35
ওভার 3 বলে ম্যাচ জিতেছি, 87 বল হাতে রেখে ম্যাচটা আমরা জিতেছি। যদি আমরা 100 বল হাতে রেখে ম্যাচ জিততাম তাহলে আসলে কি হতো? আমাদের কি বাড়তি পয়েন্ট যোগ হতো? আমাদের কি রান রেট বেড়ে যাওয়ার ব্যাপার ছিল? আমাদের কি রেটিং পয়েন্ট এগোনোর ব্যাপার ছিল তাতে? তা নয়। কিন্তু যেহেতু ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি একটা রান খরার ভেতর দিয়ে যাচ্ছেন, তিনি যদি ক্রিজে কিছু সময় কাটান তখন দলের জয় পুরোপুরি নিশ্চিত। তাতে আসলে প্রবলেমের জায়গাটা কোথায়? আমরা কি শুধুমাত্র সমালোচনা করার জন্যই সমালোচনা করি কিনা সেটাও আসলে ভেবে দেখতে হবে, এবং এই সমালোচনাটা কেউ কেউ করে এটা কি আমাদেরকে আসলে ট্র্যাপ করে কিনা, সমালোচনাকে ইনভাইট করে কিনা সেটাও আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে। বাংলাদেশ ক্রিকেটের দুঃসময় প্রলম্বিত করার জন্য এটা কি আসলে একটা ফাঁদ কিনা, ওইটাও আসলে আপনার আমাদের সবারই ভেবে দেখাটা দরকার। যাক, নাম্বার 7-এ আমি আসলে মেহেদী হাসান মিরাজকে দেখতে পাই। সো আমাদের ব্যাটিং লাইন আপটা হওয়া উচিত, আমি মনে করি যে এই তৃতীয় ওয়ানডে ম্যাচের তানজিদ তামিম, সৌম্য সরকার এই দুজন ওপেনার, নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, 4-5-এ 2 মিডল অর্ডার ব্যাটসম্যান লিটন দাস, তাওহিদ হৃদয়, নাম্বার 6-7-এ 2 ফিনিশারের রোল মাহিদুল ইসলাম অঙ্কন এবং মেহেদী হাসান মিরাজ। আমি মনে করি এরকমই হওয়া উচিত। আমাদের স্পিন ডিপার্টমেন্টে এখানে মিরাজের সঙ্গে রিশাদ তিনি তো খেলবেনই, 3 পেসারের ওই জায়গাটা নিয়ে আবার একটুখানি প্রশ্নের জায়গা রয়েছে। দেখেন, চট্টগ্রামে যে উইকেটে খেলা হবে এটা বরাবরই একটু রান প্রসবা, এখানে রান হয়। প্রথম 2টা ম্যাচ যে হয়েছে মিরপুর স্টেডিয়ামে ওইটা নট নেসেসারিলি একেবারে আইডিয়াল ওয়ানডে উইকেট, তা নয়। 2টা ম্যাচের উইকেটে কিন্তু আকাশ পাতাল কোনো পার্থক্য ছিল না। ফার্স্ট ম্যাচটা আমরা হেরেছি বলে উইকেটে দোষ দিয়েছি, সেকেন্ড ম্যাচটা আমরা জিতেছি বলে উইকেট ভালো হয়ে গেছে, বিষয়টা কি সেটা না। প্রথম ম্যাচের চেয়ে সেকেন্ড ম্যাচের উইকেট 19-20 পার্থক্য ছিল, 18-20 পার্থক্য ছিল, এমন কোনো ডিফারেন্স ছিল না। সেকেন্ড ম্যাচের উইকেট আপনি আমাকে বলেন তো পাকিস্তান সিরিজের মতো উইকেট ছিল? তা কিন্তু আসলে ছিল না। প্রথম ম্যাচের মতোই উইকেট ছিল, সেকেন্ড ম্যাচে একটু বেটার, একটু গ্রাস ছিল, বাউন্সটা একটুখানি বেশি ছিল, এর চেয়ে বেশি কিন্তু কোনো কিছু নয়। ফলে আমরা এখানে পারফর্ম করেছি, সেই কারণেই বাংলাদেশ জিতেছে। এখন চট্টগ্রামে ব্যাটিং সহায়ক উইকেটে যখন খেলা হবে সেইটা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ, যেমন বড় রান করতে হবে, বেশি রান করতে হবে, রান করাটাও তো একটা অভ্যাসের ব্যাপারে ভাই। আবার বোলারদের জন্য আরো বড় চ্যালেঞ্জ, স্পিনাররা ওইখানে খুব ভালো করার কথা না, সেখানে তার রানটা কন্টেইন করতে পারেনি, পেস বোলাররাই বা কতটা ভালো করবেন, এবং আমরা কোন 3 পেস বোলার নিয়ে খেলবো, এই জায়গায় চেঞ্জ আসবে। মুস্তাফিজুর রহমান প্রথম 2টা ম্যাচে খেলেন নাই, প্রথম ম্যাচে একেবারে লাস্ট মোমেন্টে হাতুটা একটু ডিসকমফোর্টের কারণে তিনি একাদশ থেকে নাম তার সরিয়ে ফেলা হয়েছে। সেকেন্ড ম্যাচেও খেলার মতো যথেষ্ট ফিট হয়নি, কিন্তু যা বোঝা যাচ্ছে যে থার্ড ম্যাচের জন্য তিনি পুরোপুরি ফিট, এবং যেহেতু টি-20 সিরিজটা মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে, এই ম্যাচের একাদশে খেলার জন্য মুস্তাফিজকে বিবেচনায় প্রবলভাবেই রাখা হচ্ছে বলেই আমার কাছে মনে হয়। তাই যদি হয়, মুস্তাফিজ যদি একাদশে আসেন তাহলে আসলে বাদ দেওয়া হবে কাকে? মুস্তাফিজের জায়গায় যিনি একাদশে এসে প্রথম 2টা ম্যাচে খেলেছেন, শরীফুল ইসলাম, তিনি খুব ভালো বোলিং করেছেন, তাকে বাদ দেওয়ার আমি যুক্তি আসলে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি না। নাহিদ রানা তো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, আপনি এখন বলতে পারেন যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, পেস বোলার, গতির ব্যাপার রয়েছে, এই প্রচন্ড গরমে বোলিং করছেন, কিন্তু তিনিও টি-20 সিরিজে বিশ্রাম পাবেন। ফলে আমি মনে করি যে তাকেও ঠিক বিশ্রামের জন্য যে এই মুস্তাফিজ এলে থার্ড ওয়ানডে থেকে বাদ দেওয়া হবে, আমার কাছে সেটাও মনে হয় না। তাসকিনকে কি বরং এই ম্যাচটা থেকে আসলে বাদ দিয়ে মুস্তাফিজ এখানে ইনক্লুড হতে পারেন, কেন প্রথম 2টা ম্যাচে তাসকিন উইকেট পেল, কত 3টা উইকেট মনে পেয়েছেন, কিন্তু একটুখানি তাকে অফ কালার লেগেছে। ফলে মুস্তাফিজের ওই জায়গাটাতে ঢুকে যাবেন বলেই আমার কাছে মনে হয়। তানজিম সাকিব, তিনি ওয়ানডে দলে তাকে অ্যাড করা হয়েছে স্কোয়াডে, কিন্তু আমার মনে হয় না যে একাদশে ডিরেক্ট তাকে ঢুকে দেওয়া হবে। ফলে পেস বোলিং লাইন আপের ওই জায়গাটাতে আমি একটা পরিবর্তন দেখি, তাসকিনের পরিবর্তে মুস্তাফিজুর রহমান তিনি এখানটাতে খেলবেন। তবে ঘটনাটা যেটাই হোক, যেই একাদশ নিয়েই আমরা খেলি না কেন, যেই ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা খেলি না কেন, ব্যাটিং লাইন আপ নিয়ে ইনফ্যাক্ট আমার আলাদা করে ওই আগ্রহের জায়গাটা থাকছে যে আমি যতটুকু বাংলাদেশ টিমকে চিনি তাতে আমার মনে হয় না যে সেকেন্ড ম্যাচে আমরা জিতে যাওয়ার পরে থার্ড ম্যাচে আসলে চেঞ্জ করবে, কিন্তু লং রানের কথা ভেবে আমার কাছে মনে হয় যে থার্ড ম্যাচে বাংলাদেশের একাদশে ব্যাটিং লাইন আপে অন্ততপক্ষে সেই চেঞ্জটা আনা উচিত। সেটা হয়তো বা করবে না, কিন্তু ওই পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ঢুকলে কাকে বাদ দেওয়া হয় সেটা দেখতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এই ম্যাচ জিততে হবে, রেটিংটা যেন আমাদের আরও কমে না যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা যে আমরা হেরে গিয়েছিলাম, আমি বলেছিলাম সেটা অঘটন, কিন্তু লাস্ট ম্যাচটাও যদি আমরা হেরে যাই তাহলে আর এটাকে অঘটন বলার উপায় থাকবে না, বলতে হবে আমরা ভীষণ বাজে ক্রিকেট খেলে হেরেছি। প্রথম ম্যাচটাতে সেই বাজে ক্রিকেট খেলে আমরা হেরে গিয়েছিলাম, সেকেন্ড ম্যাচে আমরা স্ট্রংলি কামব্যাক করেছি, সেই ধারাটা চট্টগ্রামে অব্যাহত থাকবে। বাংলাদেশ ম্যাচ জিতবে, সিরিজ জিতবে, র্যাঙ্কিংয়ের 9 নম্বরে থাকবে, রেটিংটা আমরা না বাড়াতে পারলেও যে কমবে না সেই জায়গাটাতে আমরা থাকবো। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে আমরা আরেকটু ভালো অবস্থানে থাকতে পারতাম, কিন্তু আরও খারাপ অবস্থানে যেন আর না যাই, সেইটা মেহেদী হাসান মিরাজের দল এনশিওর করতে পারবে বলে আমি তো আশাবাদী।